আসসালামু আলাইকুম, সবাইকে পরমাণু একাডেমির অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 2 এর একটা টপিক, যার নাম হচ্ছে হাফ অ্যাডার। এই টপিকটা তোমাদের এসএসসি 26 বেস যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, আর এই ছাড়া যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক। আর আজকে আমরা এই টপিক থেকে যতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই টপিকটা আগে খুবই কম বুঝতে পারতা না, তারা কি করবা, সুন্দর করে এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা নোট করে ফেলবা। তাহলে ইনশাআল্লাহ এই টপিক থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন করুক না কেন, তোমার কাছে এই প্রশ্নের উত্তর তোমার কাছে সহজ হবে। কেমন? সো আমাদের এই টপিক থেকে মোট 7 রকমের প্রশ্ন পরীক্ষাতে আসে। তোমার জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এই ছাড়া তোমার উচ্চতর এবং প্রয়োগে যত রকমের প্রশ্ন আসবে সবগুলো এখানে দেওয়া আছে। তো আজকে তোমাদেরকে আমি এই 7টা প্রশ্ন সমাধান করে দিব ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে তোমরা খুব সহজে উত্তরগুলো লিখতে পারবা। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। তাহলে আমাদের টপিকের নাম হচ্ছে হাফ অ্যাডার। কেমন? তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে হাফ অ্যাডার কাকে বলেন। এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। কেমন? তাহলে আমরা যখন হাফ অ্যাডার বলবো তখন কাকে বলে যদি প্রশ্ন করা হয় তখন উত্তর আসবে যে লজিক গেট তোমার দুইটি সংখ্যার যোগফল এবং একটা ক্যারি নির্ণয় করতে পারে তাকে হচ্ছে হাফ অ্যাডার বলে। তাহলে যে লজিক গেট দুইটি সংখ্যার যোগফল এবং একটি ক্যারি নির্ণয় করতে পারে তাকে হচ্ছে হাফ অ্যাডার বলে। তোমাদের একটা বিষয় এমসিকিউর জন্য খুবই বেশি আসি থাকে যে হাফ অ্যাডারের সবসময় ইনপুট হবে দুইটা এবং আউটপুট হবে দুইটা। তাহলে যে লজিক গেটের ইনপুট এবং আউটপুট সমান তাকে আমরা কি বলতে পারি? হাফ অ্যাডার বলতে পারি। কেমন? তাহলে আমাদের এখানে হাফ অ্যাডার কাকে বলে এটা তো তোমরা মুখে মুখে প্রশ্নটার উত্তর শেখার চেষ্টা করবা যে আমাদের একটা লজিক গেটের সবসময় ইনপুট থাকবে হচ্ছে দুইটা। একটা লজিক গেটের ইনপুট থাকবে হচ্ছে দুইটা আর আউটপুট হচ্ছে সবসময় দুইটা। তোমাদের সিকিউ প্রশ্ন চেনার জন্য তোমাদের উদ্দীপকে এরকম একটা ছবি দেওয়া থাকবে, ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে, আর এই ছবি থেকে তোমাকে বুঝে নিতে হবে এই ছবিটা হচ্ছে একটি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে আমাদের হাফ অ্যাডারের সবসময় ইনপুট হচ্ছে দুইটা আর আউটপুট হবে দুইটা। কেমন? আর এই আউটপুট দুইটার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে সাম আর একটা নাম হচ্ছে ক্যারি। কেমন? তাহলে আমাদের যে লজিক গেট দুইটি সংখ্যার যোগফল এবং দুই একটি ক্যারি নির্ণয় করতে পারে তাকে আমরা কি বলতে পারি? হাফ অ্যাডার বলতে পারি। এখন স্যার প্রশ্ন হচ্ছে কি যে হাফ অ্যাডার ডিজিটাল ডিভাইসে কোন কাজে ব্যবহৃত হয়? স্বাভাবিকভাবে যখন তুমি ডিজিটাল ডিভাইসে বাইনারি যোগ ব্যবহার করবা তখন এই বাইনারি যোগের জন্য যেই লজিক বর্তনীগুলো কাজ করে সেগুলো হচ্ছে কি আমাদের অ্যাডার সার্কিট। কেমন? আর অ্যাডার সার্কিট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। আজকের ক্লাসে আমরা হাফ অ্যাডার নিয়ে বিস্তারিত শেখার চেষ্টা করব। তো এই অ্যাডার সার্কিটটা তোমাকে অবশ্যই জানার জন্য অবশ্যই তোমাকে আগে বাইনারি যোগ কিভাবে করে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে বা পারতে হবে। কেমন? তো আমরা জানি যে বাইনারি যোগ কিভাবে করে, যে জিরোর সাথে যখন তুমি জিরো যোগ করবে আনসার হবে জিরো, জিরোর সাথে যখন তুমি ওয়ান যোগ করবে আনসার হবে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে আনসার হবে ওয়ান, আর যখন তুমি একের সাথে এক যোগ করবে তখন আনসার হবে 10। তাহলে আমরা যখন বাইনারি যোগ করতে যাব তখন অবশ্যই তোমাকে মনে রাখতে হবে মাত্র একটা নিয়ম। কেমন? একটা নিয়ম কি? বাকিগুলো তোমরা সবাই কম বেশি পারবা, যে যখন তুমি দুইটা সংখ্যা যোগ করবে একটা নাম হচ্ছে এক্স একটা নাম হচ্ছে ওয়াই। কেমন? দুইটা চলক, আর এই দুইটা চলকের দুইটা মান নিচ্ছে, যেমন হচ্ছে এক্স এর মান হচ্ছে ওয়ান, ওয়াই এর মান হচ্ছে ওয়ান। এখন তুমি যদি এই দুইটা সংখ্যার মধ্যে বাইনারিতে যোগ করো তখন তোমাদের মান কিভাবে আসবে? যে একের সাথে এক যোগ করলে কত হবে? 10। 10 এর যেই সংখ্যাটা তুমি প্রথমে লিখবা তার নাম হচ্ছে সাম, আর যেই সংখ্যাটা তুমি পরে লিখতেছো সেটাকে আমরা বলি হচ্ছে ক্যারি। ক্যারি মিন্স হচ্ছে তোমার হাতে যেটা থাকবে। কেমন? তাহলে আমরা একের সাথে এক যোগ করলে হবে 10, 10 এর যেই সংখ্যাটা তুমি প্রথমে লিখবা তার নাম হচ্ছে সাম, আর যেই সংখ্যাটা তুমি পরে লিখতেছো তার নাম হচ্ছে ক্যারি। আর সহজ বাংলায় ভাষায় হচ্ছে তোমার হাতের ডান পাশে যে থাকবে সে হচ্ছে সাম, তোমার হাতের বাম পাশে যে থাকবে সে হচ্ছে তোমার ক্যারি। কেমন? এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার এটা এভাবে কেমন হয়? যেমন ধরো তোমরা ছোটবেলায় পড়ছো 7 এর সাথে 7 যোগ করলে কত হবে? 14। কেমন? আর এই 14 যেই সংখ্যাটা তুমি প্রথমে লিখবা তাকে যদি আমি হাফ অ্যাডারের এই রেজাল্টের সাথে তুলনা করতে চাই তাহলে আমি প্রথম যেই সংখ্যাটা লিখবো তার নাম হচ্ছে কত? সাম। সামকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের 7 এর সাথে 7 যোগ করলে 14, 14 4, হাতে কত আছে? 1। তাহলে হাতে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা কি নামে রাখবো? ক্যারি। তাহলে যে লজিক গেটের ইনপুট থাকবে দুইটা আর আউটপুট থাকবে হচ্ছে দুইটা, সেই লজিক গেটকে আমরা হাফ অ্যাডার বলি। কেমন? তাহলে হাফ অ্যাডারে সবসময় ইনপুট হচ্ছে দুইটা আর আউটপুট হচ্ছে দুইটা।
এবার দ্বিতীয় প্রশ্ন, আমাদের একটা হাফ অ্যাডারের সত্যক সারণী আঁকতে হবে। যে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদেরকে একটা হাফ অ্যাডারের সত্যক সারণী আঁকতে হবে। আর তোমরা একটু আগে দেখেছো হাফ অ্যাডারের ইনপুট থাকবে হচ্ছে সর্বোচ্চ 2টা আর আউটপুট থাকবে হচ্ছে 2টা। তাহলে আমাদের ইনপুট গুলো কি কি? প্রথম ইনপুটের নাম হচ্ছে তোমার, ধরো তুমি এখানে দিছো এ, তারপর দ্বিতীয়টা দিছো বি, আর আমাদের দুইটা আউটপুট, একটা আউটপুটের নাম হচ্ছে সাম আর একটা আউটপুটের নাম হচ্ছে ক্যারি। কেমন? তাহলে আমাদের এখানে যে হাফ অ্যাডারের যখন তুমি সত্যক সারণী তৈরি করবা তখন ইনপুটের কলাম থাকবে 2টা, আউটপুটের কলাম থাকবে 2টা। এখন অনেকে প্রশ্ন করতে পারো স্যার সত্যক সারণী কাকে বলে? যে বুলিয়ান অ্যালজেব্রার সকল ইনপুট এবং আউটপুটের মান যে ছকের মাধ্যমে বাস্তবায়ন করা হয় তাকে আমরা সত্যক সারণী বলি। কেমন? তাহলে এটা হচ্ছে একটা সত্যক সারণী, এখানে আমরা ইনপুট এবং আউটপুটের মাধ্যমে একটা ছক বাস্তবায়ন করব। এখন তোমরা জানো এখানে আমাদের মৌলিক চলক কয়টা আছে? আমরা বেসিক্যালি ইনপুটে তুমি কি ব্যবহার করবে? মৌলিক চলক। তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা আছে? আমাদের এখানে ইনপুট আছে 2টা। কেমন? তাহলে আমাদের এখানে মৌলিক চলক, যে আমরা মৌলিক চলক এখানে কয়টা আছে? 2টা আছে। আর আমরা যখন সত্যক সারণী তৈরি করতে যাই তখন আমরা মৌলিক চলককে প্রকাশ করি হচ্ছে n দ্বারা। মৌলিক চলককে আমরা প্রকাশ করি হচ্ছে n দ্বারা। আর আমরা বেসিক্যালি সত্যক সারণী থেকে কি তৈরি করব? আমরা তৈরি করব হচ্ছে রো। আর এই রো তৈরি করার জন্য তোমাকে একটা সূত্র ব্যবহার করতে হবে, সেই সূত্র হচ্ছে টু দি পাওয়ার n। তাহলে আমি এখানে n এর মান কত পাইছিলাম? 2। তাহলে 2 দুগুণে কত হবে? 4। তাহলে আমরা যখন একটা সত্যক সারণী তৈরি করতে যাব ওই সত্যক সারণীতে অবশ্যই তোমাকে কি ব্যবহার করতে হবে? রো ব্যবহার করতে হবে। আর এই রো কয়টা হবে সেটা তুমি কিভাবে বের করবা? যে সত্যক সারণীর মধ্যে কয়টি মৌলিক চলক আছে সেটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এই সত্যক সারণীর মধ্যে মৌলিক চলক আছে কয়টা? 2টা। একটা নাম হচ্ছে এ, একটা নাম হচ্ছে বি। তাহলে আমাদের এখানে মৌলিক চলক 2টা হওয়ার কারণে এখানে আমাদের n এর মান কত হচ্ছে? 2। তাহলে আমাদের রো তৈরি করার সূত্র হচ্ছে কি? টু দি পাওয়ার n। তাহলে আমি যখন 2 এর উপর n এর মান বসাবো তখন আমাদের आंसर হবে কত বলো তো? 4। তাহলে আমাদের এই টেবিলের মধ্যে আমরা টোটাল রো ব্যবহার করব 4টা রো ব্যবহার করব। এবার মান বসানোর পালা। যে আমার কাছে আছে 2টা কলাম, একটা কলামের হচ্ছে 4টা করে, মোট 2টা 8টা ঘর আছে। তাহলে আমাদের কাছে যখন তুমি সত্যক সারণীতে মান বসাতে যাবা তোমার কাছে সংখ্যা থাকবে 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর এই 0 এবং 1 কে এই 2টা কলামের মধ্যে তোমাকে বসাতে হবে। তাহলে বসাবো কিভাবে? প্রথম কলামে ঘর আছে 4টা, আমার কাছে সংখ্যা আছে 2টা। তাহলে আমি যদি এই 2টা সংখ্যাকে প্রথম কলামের সবগুলো ঘরকে সমানভাবে ভাগ করে দিই তাহলে একটা সংখ্যা টোটাল কয়টা করে ঘর পাবে? 2টা করে। তাহলে আমার কাছে সংখ্যা আছে 2টা, আমার কাছে ঘর আছে 4টা। তাহলে আমি যদি সমানভাবে ভাগ করি তাহলে একটা সংখ্যা সর্বোচ্চ কয়টা করে ঘর পাবে? 2টা করে। তাহলে আমি যদি মান বসাতে চাই তাহলে 2টা হবে 0 আর বাকি 2টা হবে 1। কেমন? তাহলে প্রথম কলামে যতগুলো 0 তুমি একসাথে বসাবা দ্বিতীয় কলামে তার অর্ধেক বসাই দিবা। কেমন? তাহলে দ্বিতীয় কলামে আমাদের 0 কয়টা হবে? একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তাহলে স্যার আবার বলছি যে আমার কাছে সংখ্যা ছিল 2টা, তাহলে 2টা সংখ্যাকে যদি সর্বোচ্চ 4টা ঘরে যদি ভাগ করে দিতে চাও বা সাজাতে চাও তখন তোমার একটা সংখ্যা সর্বোচ্চ 2টা করে মান পাবে। তাহলে আমাদের সংখ্যা 0 পাবে 2টা ঘর, 1 পাবে হচ্ছে 2টা ঘর। এবার দ্বিতীয় কলামে কিভাবে বসাবা? প্রথম কলামে যে কয়টা 0 একসাথে থাকবে দ্বিতীয় কলামে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে আমার এখানে 2টা 0 একসাথে আছে, তাহলে 2টা 0 অর্ধেক কয়টা হবে? একটা 0, একটা 1, একটা 0, একটা 1। বেসিক্যালি এই মানগুলো আমরা হচ্ছে তোমার বিন্যাস করলাম। বিন্যাস মানে হচ্ছে সাজানো। কেমন? যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা আশা করি এটা বুঝতে পারবা। কেমন? এবার আসো 2 নাম্বার তোমার আউটপুট। যে আমাদের এখানে 2টা আউটপুট আছে, একটা হচ্ছে সামের আউটপুট, একটা হচ্ছে ক্যারির আউটপুট। এই মানগুলো বসাবা কিভাবে? এই মানগুলো বসানোর জন্য অবশ্যই তোমাকে বাইনারি সংখ্যার যোগগুলো জানতে হবে। তাহলে আমরা যদি 0 এর সাথে 0 যোগ করে आंसर কত হবে? 0। 0 এর সাথে 1 যোগ করে आंसर হবে 1। 1 এর সাথে 0 যোগ করলে आंसर হবে 1 আর 1 এর সাথে 1 যোগ করলে आंसर কত হবে? 10। তোমরা একটু আগে দেখছো যে 1 এর সাথে 1 যোগ করলে 10 হবে। 10 এর শূন্যকে আমরা সাম নামে রেখেছিলাম আর 1 কে আমরা ক্যারি নামে রেখেছিলাম। তাহলে আমরা সামের ঘরে সামের মানটা বসাবো আর ক্যারির ঘরে ক্যারির মানটা বসাবো। এবার যেই সকল ঘরগুলো ক্যারিতে খালি আছে ওই সকল ঘরে তুমি 0 বসাতে পারো। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ ঘর খালি মানে হচ্ছে কোনো কিছু নাই আর 0 এর কোনো ভ্যালু নাই। তো ভ্যালু যেহেতু নাই তাহলে তুমি কি করতে পারবা? খালি ঘরগুলোতে 0 বসাতে পারবা। তাহলে নিচে লিখে দিবা চিত্র হাফ অ্যাডার ট্রুথ টেবিল। কেমন? মানে হাফ অ্যাডারের সত্যক সারণী। আর এতটুকু করতে পারলে অনেক সময় এই কোশ্চেনটা তোমার
2 নাম্বারের জন্য আসে, আবার অনেক সময় তোমার 3 নাম্বারের জন্য আসে। তাহলে আমরা যখন একটা হাফ অ্যাডারের সত্যক সারণী তৈরি করব, সত্যক সারণীতে তোমার কলাম থাকবে 4টা, 2টা কলাম থাকবে ইনপুটের আর বাকি 2টা কলাম থাকবে আউটপুটের। কেমন? আর আমরা এই সত্যক সারণীতে তুমি এখানে যেভাবে মান বসাবে সেটা অবশ্যই তোমাকে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ ব্যবহার করে মানটা বসাতে হবে। 2 নম্বর প্রশ্ন শেষ, এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন। যে আমাদের 3 নম্বর প্রশ্ন এখানে কি করা হয়েছে, যে দেখেন 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে হাফ অ্যাডারের সমীকরণ তৈরি করো। কেমন? অনেক সময় তোমাদের 3 থেকে 4 নম্বর প্রশ্নে বলবে হাফ অ্যাডারের সমীকরণ নির্ণয় করো। তাহলে অবশ্যই যখন তুমি সমীকরণ নির্ণয় করতে যাবা, অবশ্যই তোমাকে কি বের করতে হবে, আগে সত্যক সারণী বের করতে হবে, দেন তুমি কি করবে, সমীকরণটা নির্ণয় করবে। কেমন? তাহলে আমরা তো একটু আগে সত্যক সারণী করে ফেলছি, এবার হচ্ছে কিভাবে তোমাদের সমীকরণটা বের করতে পারি সেটা তোমাকে শিখাবো। কেমন? তাহলে আমরা এই সমীকরণটা বের করব কোত্থেকে, এই সত্যক সারণী থেকে বের করব। কেমন? সো তোমরা যারা আগে সমীকরণ বের করতে পারতা না তারা এই বিষয়টা সুন্দর করে শিখে ফেলবা। কেমন? যে আমরা কিভাবে বের করতেছি। তো আমরা এখন সমীকরণ বের করার জন্য একটা মেথড ব্যবহার করব যার নাম হচ্ছে এসওপি মেথড। এসওপি মেথড। এস মানে হচ্ছে সাম, এস মিন্স হচ্ছে সাম, ও মানে হচ্ছে অফ, ও মানে হচ্ছে অফ, পি মানে হচ্ছে প্রোডাক্ট। কেমন? তাহলে আমরা যেই টপিক মানে যেই রুলস এর মাধ্যমে প্রোডাক্ট যেই যে আমাদের হচ্ছে এসওপি মেথড, যেটা নাম হচ্ছে সাম অফ প্রোডাক্ট। কেমন? আর এই সাম অফ প্রোডাক্টের মাধ্যমে তুমি যেই কোনো সত্যক সারণীর আউটপুট থেকে তুমি ইনপুটের মানগুলো ব্যবহার করে সমীকরণটা তৈরি করতে পারবা। বুঝতে পারছো? তাহলে আমরা যখন কোন একটা সমীকরণের রেজাল্ট বের করব, কেমন, আর ওই রেজাল্টটা বের করার জন্য তুমি চাইলে এসওপি মেথড ব্যবহার করতে পারো। তাহলে আমরা সমীকরণ বের করে কিভাবে, মনে রাখবা একটা সমীকরণ বের করার নিয়ম হচ্ছে যে সত্যক সারণীর যে আউটপুট গুলো দেওয়া থাকবে সেই আউটপুটের যতগুলো কলাম হবে সবগুলো কলামকে আমরা কি বের করতে পারি, সমীকরণ বের করতে পারি। তাহলে আমাদের এখানে আউটপুটের কলাম হচ্ছে 2টা, একটা নাম হচ্ছে সাম আরেকটা নাম হচ্ছে ক্যারি। তাহলে আমরা এখন 2টা সমীকরণ বের করব, একটা নাম হচ্ছে সামের সমীকরণ আর একটা হচ্ছে তোমার ক্যারির সমীকরণ। তাহলে সামের সমীকরণটা কিভাবে বের করবা, তোমাকে এসওপি মেথড কিভাবে কাজ করে বেসিক্যালি, যে আমাদের আউটপুটে যে সকল কলাম থাকবে ওই কলামের মধ্যে যেই সকল ঘরে 1 আছে ওই 1 বরাবর ইনপুটের মানগুলো ব্যবহার করব। তাহলে আমাদের এখানে তুমি একটু খেয়াল করো যে আমাদের এই হচ্ছে সাম। কেমন? আর এই সামের কলামে 2টা ঘরে 1 আছে, একটা ঘরে হচ্ছে A1 আর একটা হচ্ছে A1। তাহলে যেই সকল ঘরে 1 থাকবে ওই 1 বরাবর তুমি কি করবা, ইনপুটের মানগুলো ব্যবহার করবা। তাহলে আমাদের এখানে তোমার এই ঘরে 1 আছে, তাহলে এই 1 অনুযায়ী এই দুইজনকে নিয়ে কাজ করব, আবার এই ঘরে 1 আছে এই দুইজনকে কাজ করতে হবে, আবার ক্যারির এই ঘরে 1 আছে এই 1 বরাবর আমরা এই দুইজনকে নিয়ে কাজ করব। তাহলে আমাদের যাদের ঘরে 1 থাকবে আউটপুটের সেই 1 বরাবর ইনপুটের মানগুলো ব্যবহার করে আমরা সমীকরণ তৈরি করব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার ইনপুটের যেই সকল ঘরে 0 থাকবে ওই সকল ঘরে আমরা বার চিহ্ন ব্যবহার করব। কেমন? তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের এখানে 2টা ঘর ছিল। কেমন? প্রথম হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তাহলে সামের আমাদের এই ঘরে 1 আছে, তাহলে এই ঘরে 1 থাকার কারণে তুমি এই 2টা মান ব্যবহার করবা। তাহলে আমাদের এই দুইজনের একজনের নাম হচ্ছে এ, একজনের নাম হচ্ছে বি। তাহলে তুমি সুন্দর করে লিখে ফেলবা এ এবং হচ্ছে বি। সেম এই ঘরে 1 আছে, তাহলে এই 1 অনুযায়ী তুমি এই 2টা মান ব্যবহার করবা। তাহলে এই দুইটার নাম কি, একজনের নাম হচ্ছে এ আরেকজনের নাম হচ্ছে বি। তাহলে আমরা প্রথম কাজ করলাম কি, যে সামের যে সকল ঘরে 1 থাকবে সে 1 বরাবর ইনপুটের মানগুলো ব্যবহার করব। তাহলে ব্যবহার করে ফেলেছে, যে প্রথম 1 এর মান হচ্ছে এবি, দ্বিতীয় 1 এর মান হচ্ছে কি বলতো, এবি। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যেই যোগটা করতেছি সেই যোগটার নাম হচ্ছে অ্যাডার। অ্যাডার মানে হচ্ছে যোগ করা। তাহলে আমাদের এই দুইটা রাশির মাঝখানে যে চিহ্নটা তুমি ব্যবহার করবে সেটা হচ্ছে যোগের। কেমন? এবার দেখো আমি তৃতীয় কাজ হচ্ছে কি, যেই ঘরে 0 থাকবে তার মাথার উপর একটা বার বসবে। তাহলে আমাদের এখানে দেখো তো তোমার এ এর ঘরে 0 আছে, তাহলে এর মাথার উপর একটা বার বসবে, আর বি এর ঘরে 1 আছে, 1 থাকলে যেমন আছে তেমন বসে যাবে। কেমন? জাস্ট তাহলে ব্যতিক্রমটা কি, 0 হলে বার বসবে আর 1 থাকলে চলকটা যেমন আছে তেমন বসে যাবে। ঠিক একইভাবে খেয়াল করো যে এইখানে আছে 1, তাহলে 1 থাকার কারণে এই যেমন আছে তেমন বসে যাবে, আর এইখানে 0 থাকার কারণে বি এর উপর কি চলে আসবে, বার চিহ্ন চলে আসবে।
তাহলে আমরা এখন এসওপি মেথড ব্যবহার করে সামের কি বের করতে পারছি, সমীকরণ বের করতে পারছি। আর এই সমীকরণটার উচ্চারণ কি হবে, a বার b প্লাস a b বার। ওকে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে ক্যারি। তাহলে ক্যারিটা হচ্ছে কি এই ঘরে 1 আছে, তাহলে এই 1 বরাবর তুমি এই দুইটা 1 নিয়ে কাজ করবা। তাহলে প্রথম 1 এর নাম হচ্ছে a, দ্বিতীয় 1 এর নাম হচ্ছে b, আর এই ঘরে তোমার প্রত্যেকটা মান হচ্ছে 1। তাহলে 1 থাকলে চলকগুলো যেমন আছে তেমন বসে যাবে। তাহলে আমাদের 1 থাকলে যেমন আছে তেমন বসবে, আর 0 থাকলে অবশ্যই তোমাকে বার চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমরা দুইটা সমীকরণ বের করলাম, একটা হচ্ছে সামের সমীকরণ, একটা হচ্ছে ক্যারির সমীকরণ। তাহলে তোমাদেরকে যদি পরীক্ষাতে প্রশ্ন বলে যে উদ্দীপকের হাফ অ্যাডারের সমীকরণ নির্ণয় করো, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে আগে সত্যক সারণী তৈরি করতে হবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই সত্যক সারণী থেকে এসওপি মেথড ব্যবহার করে সমীকরণগুলো নির্ণয় করতে হবে। কেমন? তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন শেষ। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে যে হাফ অ্যাডারের প্রাইমারি লজিক গেট নির্ণয় করো। কেমন? তাহলে আমরা হাফ অ্যাডারের প্রাইমারি লজিক গেট নির্ণয় করব। তাহলে আমাদের সমীকরণ থেকে বেসিক্যালি তোমাদের লজিক গেট গুলো আঁকতে হবে। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে যে a বার b প্লাস a b বার। কেমন? তাহলে হচ্ছে আমাদের a বার b প্লাস a b বার, এটা হচ্ছে আমাদের সামের সমীকরণ, আর এটা হচ্ছে ক্যারির সমীকরণ। তাহলে আমাদের ক্যারিতে কি মান পেয়েছিলাম, ab। তাহলে যখন তোমাকে বলবে সমীকরণ থেকে প্রাইমারি লজিক গেট বাস্তবায়ন করো, তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে প্রাইমারি গেট হচ্ছে কি মৌলিক গেট, আর এখানে প্রত্যেকটা গেটকে তোমাকে আলাদাভাবে তৈরি করতে হবে। কেমন? যখন তোমাকে যৌগিক গেট বলবে তখন হয়ে যাবে একসাথে, আর যখন তোমাকে বলবে মৌলিক গেট অঙ্কন করো তখন তোমাকে প্রত্যেকটা গেট আলাদাভাবে ভিজিবল করতে হবে। কেমন? মানে দেখতে হবে। তাহলে আমাদের এখানে ইনপুট হচ্ছে দুইটা, মানে প্রথম ইনপুটের নাম হচ্ছে a, আর a চলককে যখন তুমি নট গেট দ্বারা বিপরীত করবা তখন তোমার आंसर হবে a বার। ওকে, তাহলে a চলককে নট গেট দ্বারা বিপরীত করলে आंसर হবে a বার। তারপর হচ্ছে b, আর b চলককে নট গেট দ্বারা বিপরীত করলে তোমার এখানে आंसर হবে b বার। ওকে, তাহলে আমাদের এখানে টোটাল 4টা ইনপুট লাইন ব্যবহার করব। একটা হচ্ছে a, আর এই চলকের বিপরীত মান হচ্ছে a বার, তারপর হচ্ছে b, b চলকের বিপরীত মান হচ্ছে b বার। এবার খেয়াল করো যে আমরা যদি এই রাশিটার লজিক গেট আঁকতে চাই, তাহলে আমাদের এখানে টোটাল রাশি আছে কয়টা, দুইটা। প্রথম রাশির নাম হচ্ছে a বার b, আর দ্বিতীয় রাশির নাম হচ্ছে a b বার। আর এই প্রথম রাশির মাঝখানে তোমার আছে গুণের সম্পর্ক, আর এইখানেও আছে গুণের সম্পর্ক। তো তোমরা যারা লজিক গেট সম্পর্কে ধারণা রয়েছে, তোমরা জানো যে আমাদের প্রাইমারি লজিক গেট হচ্ছে 3 প্রকার। যারা হচ্ছে গুণের সম্পর্ক বাস্তবায়ন করে তার নাম হচ্ছে এন্ড গেট, এবং যে তোমার হচ্ছে যোগের সম্পর্ক বাস্তবায়ন করে তার নাম হচ্ছে অর গেট, আর কোনো কিছুর মান বিপরীত করার জন্য যে লজিক গেট দায়ী তার নাম হচ্ছে নট গেট। কেমন? তাহলে আমরা এখানে হচ্ছে গুণের সম্পর্ক, তাহলে গুণের সম্পর্ক বাস্তবায়ন করার জন্য আমরা এখন যে লজিক গেটটা আঁকবো তার নাম হচ্ছে এন্ড গেট। তাহলে আঁকবো কিভাবে? প্রথমে a বার থেকে একটা ইনপুট যাবে, তারপর হচ্ছে b থেকে একটা ইনপুট যাবে, এদের মাঝখানে সুন্দর করে গুণ করবা। তাহলে আমি যদি সুন্দর করে গুণ করি তাহলে এখানে आंसर কি আসবে, a বার b। কেমন? তাহলে আমাদের গুণ করার জন্য যে লজিক গেটটা আঁকবো সেটা দেখতে হচ্ছে অনেকটা d এর মতো। কেমন? দ্বিতীয়টা হচ্ছে a b বার, তাহলে আমাদের প্রথম একটা ইনপুট যাবে a থেকে, দ্বিতীয় ইনপুট যাবে হচ্ছে b বার থেকে। তাহলে এদেরকে যদি গুণ করে ফেলো তাহলে এখানে आंसर আসবে কি বলতো, a b বার। তাহলে আমাদের দুইটা রাশি, দুটোটা রাশি নিজেদের মধ্যে গুণের সম্পর্ক আছে, তাহলে আমি এন্ড গেট ব্যবহার করেছি। এবার এই দুইটা রাশি মাঝখানে কি অবস্থায় আছে, যোগের অবস্থায়, আর যোগ যখন তুমি ব্যবহার করবে দ্যাট মিন্স তোমাকে অর গেট ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে অর গেটের ছবিটা আঁকবো, এই অর গেট। কেমন? তাহলে অর গেটের ছবি যদি এঁকে ফেলো তাহলে তুমি লিখে দিবা সাম ইকুয়াল a বার b প্লাস হচ্ছে a b বার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সামের কি বলতো প্রাইমারি লজিক গেট। কেমন? সেম একইভাবে আমাদের হচ্ছে ক্যারি। তাহলে ক্যারিতে কে আছে, শুধুমাত্র a ইনটু কি বলতো b। তাহলে আমাদের a থেকে একটা ইনপুট যাবে, আর একটা ইনপুট হচ্ছে তোমার b থেকে যাবে, এদেরকে সুন্দর করে গুণ করব। তাহলে সুন্দর করে যদি গুণ করি তাহলে আমাদের এখানে ক্যারির মান কি আসবে, যে ক্যারি সমান সমান হচ্ছে a ইনটু b। তাহলে আমাদেরকে যদি বলা হয় হাফ অ্যাডারের প্রাইমারি লজিক গেট অঙ্কন করো, তাহলে তোমাকে সর্বপ্রথম কাজ করতে হবে যে সত্যক সারণী, ওই সত্যক সারণী থেকে তোমাকে সমীকরণটা নির্ণয় করতে হবে, আর ওই সমীকরণ থেকে এই লজিক গেটটা বাস্তবায়ন করতে হবে। যখন তুমি প্রাইমারি লজিক গেট ব্যবহার করবা তখন সেখানে সবগুলো ইনপুট এবং আউটপুট আলাদা আলাদা ভাবে তোমাকে কি করতে হবে, দেখাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের প্রাইমারি লজিক গেট। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের হাফ অ্যাডার।
হ্যাঁ, হাফ অ্যাডারের হচ্ছে তোমার কি বলতো সেকেন্ডারি লজিক গেট। কেমন? তাহলে আমি যদি সেকেন্ডারি লজিক গেট তৈরি করতে চাই, সেকেন্ডারি মানে হচ্ছে যৌগিক, তাহলে যৌগিক গেটের ক্ষেত্রে তোমার লজিক গেটের সংখ্যা হয় কম, আর যখন তুমি মৌলিক গেট ব্যবহার করবে সেখানে লজিক গেটের সংখ্যা থাকে বেশি। তাহলে আমাদের এখানে এই যে সাম, কেমন, এই সামের যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছিল a বার b প্লাস a b বার। কেমন? তাহলে এটা হচ্ছে সামের সমীকরণ আর এটা ছিল আমাদের ক্যারির সমীকরণ। তাহলে আমাদের এই দুইটার মানকে এবার আমরা যৌগিক গেটের সাহায্যে বাস্তবায়ন করব। তাহলে আমাদের এখানে সাম, তোমরা একটা সূত্র অবশ্যই মনে রাখবা, যেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট, কেমন? আর এই এক্সক্লুসিভ অর গেটের সূত্র হচ্ছে যে a এক্সক্লুসিভ b সমান সমান হচ্ছে a বার b প্লাস হচ্ছে a b বার। কেমন? তাহলে আমাদের এক্সক্লুসিভ অর গেটের সূত্র হচ্ছে তোমার এক্সক্লুসিভ অর সমান সমান হচ্ছে কি a এক্সক্লুসিভ b ইকুয়াল a বার b প্লাস a b বার। তো তোমরা জানো যে এইটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড বলি তাহলে এটা হবে আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড। তো 19 এ আমরা অনেক অঙ্ক করেছিলাম যে লেফট হ্যান্ড সাইড সমান হবে রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড সমান হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে তুমি এই মানের সমান এই মানটা লিখতে পারবা, আবার এই মানের সমান কি এই মানটাও লিখতে পারবা। তাহলে আমি যদি লিখতে চাই তাহলে আমাদের a বার b প্লাস a b বার সমান আমরা কি লিখতে পারি a এক্সক্লুসিভ কি বলতো b। আচ্ছা, এই যে চিহ্নটা, এই চিহ্নটা তুমি উচ্চারণ করবে হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ, কেমন, এইটা উচ্চারণ করব। তাহলে আমরা এখানে দেখো তো যে সামের যে সমীকরণ ছিল যে a বার b প্লাস a b বার, এটা সমান আমি কি লিখতে পারি, যে এটা সমান আমি লিখতে পারি a এক্সক্লুসিভ কি বলতো ভাই b। তাহলে আমরা এই বড় জিনিসটাকে এই সংক্ষেপে লেখা যায়। তাহলে এবার লজিকের কিভাবে রাখবো, প্রথম একটা ইনপুট যাবে হচ্ছে a থেকে, দ্বিতীয় আরেকটা ইনপুট যাবে হচ্ছে b থেকে। তাহলে আমাদের a এর সাথে b এক্সক্লুসিভ অবস্থায় আছে, তাহলে কিভাবে রাখবেন, প্রথমে a আর b থেকে দুইটা ইনপুট যাবে। এবার দুটোটা ইনপুটকে প্রথমে তুমি যোগ করবা। যোগ কেন করবা, কারণ আমাদের এই যে মাঝখানে একটা প্লাস আছে, আর প্লাস জন্য আমরা কোন গেট ব্যবহার করি, অর গেট ব্যবহার করি। তাহলে আমি যদি দুইটাকে যোগ করি তাহলে আমাদের এখানে आंसर আসবে সাম ইকুয়াল তোমার a প্লাস হচ্ছে কি বলতো b। কেমন? তাহলে সাম ইকুয়াল আমাদের a প্লাস হচ্ছে কি বলতো b। তাহলে আমরা যোগ করে ফেলছি। এবার দেখো এই যোগটা আছে একটা বৃত্তের মধ্যে, তাহলে বৃত্তের মধ্যে যখন থাকবে তখন তোমাকে অবশ্যই এক্সক্লুসিভ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এই এক্সক্লুসিভ চিহ্নের জন্য এইখানে তুমি কেটে দিবা, আর যখন এইখানে তুমি কেটে দিবা এই প্লাসটা বৃত্তের মধ্যে চলে আসবে। তাহলে আমরা এই লজিক গেটটা কিভাবে আঁকবো, প্রথমে তুমি একটা অর গেট আঁকবা, আর অর গেট আঁকার পর তোমার आंसर আসবে কি সাম ইকুয়াল a প্লাস b। এবার তুমি এখানে ইনপুটের মাথায় কেটে দিবা, আর ইনপুটের মাথায় কেটে দেওয়ার সাথে সাথে প্লাসটা তোমার কি এক্সক্লুসিভের মধ্যে চলে যাবে। কেমন? তাহলে এটা গেছে হচ্ছে সামের সমীকরণ। এবার হচ্ছে ক্যারি। তাহলে ক্যারির সমীকরণ তুমি এখান থেকে আঁকতে পারো যে প্রথমে একটা ইনপুট যাবে a থেকে, দ্বিতীয় আরেকটা ইনপুট যাবে হচ্ছে b থেকে। তাহলে আমার a এর সাথে b কে যদি গুণ করো তাহলে আমাদের ক্যারি সমান সমান কি থাকবে, যে ক্যারি সমান সমান হচ্ছে a ইনটু কি বলতো b। তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র এক্সক্লুসিভ অর গেট এবং কি বলতো এন্ড গেটের চিত্র। কেমন? তাহলে আমরা যখন বলবে হাফ অ্যাডার কে তোমার সেকেন্ডারি লজিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো তখন তোমাকে এইভাবে তৈরি করতে হবে। কেমন? তাহলে সেকেন্ডারি লজিক গেট দেখো যে প্রাইমারি লজিক গেটে আমাদের গেট সংখ্যা ছিল বেশি, আর যখন তুমি সেকেন্ডারি লজিক গেট ব্যবহার করবা সেখানে গেট সংখ্যা হয়ে যাবে কম। আবার অনেকে প্রশ্ন করবে যে স্যার আবার সেকেন্ডারি লজিক গেট কি জিনিস? সেকেন্ডারি লজিক গেট হচ্ছে একটা যৌগিক গেট যেখানে অনেকগুলো গেটের কি থাকবে, একটা সমন্বয় থাকবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এটা গেছে হচ্ছে তোমার 5 নম্বর প্রশ্ন। কেমন? এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন, যে 6 নম্বর প্রশ্ন হচ্ছে কি হাফ অ্যাডারের সমীকরণকে ন্যান্ড গেট বা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তাহলে আমি যদি ন্যান্ড গেট এবং নর গেটের সাহায্যে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা কিভাবে আঁকবো, প্রথম হচ্ছে আমাদের সামের সমীকরণ। কেমন? তো সামের সমীকরণকে আমাদের কি ছিল a বার b প্লাস a b বার, এটা ছিল আমাদের সামের সমীকরণ। এবার এই সমীকরণকে তুমি কোন গেট দ্বারা বাস্তবায়ন করবা, এই সমীকরণকে তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবে। তাহলে তোমরা জানো যে যারা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারে তাহলে সর্বপ্রথম কিসের সম্পর্ক বাস্তবায়ন করো, তোমরা গুণের সম্পর্ক বাস্তবায়ন করো। যে ন্যান্ড গেট দ্বারা কোনো লজিক গেট বাস্তবায়ন করার প্রথম নিয়ম হচ্ছে তোমাকে গুণের সম্পর্ক বাস্তবায়ন করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে নট গেটের সম্পর্ক বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা যখন ন্যান্ড গেট দ্বারা করব তখনও আমরা এই নিয়মে করব। সেম একইভাবে যখন তোমাকে বলবে নর গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে নর গেট দ্বারা বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রথমে তোমাকে বাস্তবায়ন করতে হবে অর গেট দ্বারা, দ্বিতীয়তে বাস্তবায়ন করতে হবে আবার নট গেট দ্বারা।
কেমন? তাহলে আমরা নর গেট দ্বারা কোনো একটা লজিক গেট বাস্তবায়ন করতে গেলে এই নিয়মে যাব, আর যখন তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবে তখন হচ্ছে তোমাকে এই নিয়মে যেতে হবে। মনে রাখবা, ন্যান্ড গেট এবং নর গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, আর এই সার্বজনীন গেটের সাহায্যে সকল প্রকার মৌলিক গেট তুমি বাস্তবায়ন করতে পারবা। এবার আসো যে আমাদেরকে একটা সামের সমীকরণ দেওয়া আছে, আর এই সামের সমীকরণটাকে আমি এখন কোন গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো তোমাদেরকে? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। তাহলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে যদি চাই তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল করবা যে ন্যান্ড গেটের মধ্যে কখনো যোগের সম্পর্ক থাকতে পারবে না, আবার যখন তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করবা সেখানে কখনো তোমার গুণের সম্পর্ক থাকতে পারবে না। কেমন? তাহলে আমাদের এখানে যখন ন্যান্ড গেট দ্বারা করতেছি তাহলে আমাদের এখানে কি কোনো যোগের সম্পর্ক থাকতে পারবে না। এবার এই বিষয়টা তোমাকে অবশ্যই করার জন্য তুমি একটা বিষয় মনে রাখতে পারো। জিনিসটা কি? যে আমাদের একটা নিয়ম হচ্ছে যে যখন তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা তখন আমাদের একটা লাইন তুমি অবশ্যই মনে রাখতে পারো যে ব্রেক দা বার, চেঞ্জ দা সাইন। হ্যাঁ, এই লাইনটা ইংলিশে মাথায় গেঁথে ফেলবা। কেমন? ব্রেক দা বার, চেঞ্জ দা কি বলতো? সাইন। আর আরেকটা হচ্ছে আমরা যখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব এগুলাকে বলা হয় নট গেটের বার চিহ্ন। আর এই বার চিহ্ন নিচে যদি গুণ থাকে গুণ হয়ে যাবে যোগ, আর যদি বার চিহ্ন নিচে যোগ থাকে যোগ হয়ে যাবে তোমার গুণ। কেমন? তাহলে বার চিহ্ন নিচে গুণ থাকলে গুণ হয়ে যাবে যোগ, বার চিহ্ন নিচে যোগ থাকলে যোগ হয়ে যাবে গুণ। এবার খেয়াল করো যে যখন তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যেই সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণটা সুন্দর করে লিখে ফেলা। তাহলে আমাদের সমীকরণ ছিল কি সাম ইকুয়াল a বার b প্লাস হচ্ছে a b বার। কেমন? এবার এই সমীকরণের মধ্যে কে থাকতে পারবে না? তোমার যোগ থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ গুণের সম্পর্কের মধ্যে যোগের কোনো অস্তিত্ব নাই। তাহলে আমরা যদি কোন একটা সমীকরণের মান পরিবর্তন করতে চাই তখন তার মাথার উপর দুইটা হোল বার দিতে হয়। তাহলে আমরা যখন কোন একটা সমীকরণের মান পরিবর্তন করতে চাই তার মাথার উপর কয়টা বার দিব? দুইটা বার। সমীকরণের মান বলতে পারো, কোন একটা সম্পর্ক পরিবর্তন করতে চাও তখনও তুমি কি দুইটা বার চিহ্ন ব্যবহার করতে পারবা। প্রশ্ন হচ্ছে দুইটা কেন? কারণ উপরের বার নিচের বার কি করা যায়? কাটাকাটি করা যায়। আর যখন তুমি কাটাকাটি করবে তখন আগের মানটা ফিরে পাবা। তাহলে আমাদের এখানে দুইটা বার আছে। এবার দ্বিতীয় কাজ আমি কি করব? এই নিচের বারটাকে ভেঙে ফেলবো। তাহলে নিচের বারটা যদি ভেঙে ফেলি তাহলে আমাদের নিয়ম কি? ব্রেক দা বার, চেঞ্জ দা কি বলবো? সাইন। তাহলে আমি যখন বার ভেঙে ফেলবো তখন আমাদের কি সাইন পরিবর্তন হবে। সাইন বলতে কি বোঝাচ্ছি? যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। কেমন? তাহলে আমাদের বার চিহ্ন নিচে যদি গুণ থাকে গুণ হয়ে যাবে যোগ, বার চিহ্ন নিচে যোগ থাকলে যোগ হয়ে যাবে কি? গুণ। তাহলে আমাদের এই বার যদি ভেঙে ফেলো তাহলে মাঝখানে আছে যোগ চিহ্ন, যোগ হয়ে গেছে কি বলবো? গুণ। আর এই পাশে কি ছিল? a বার b, তাদের উপর আসবে একটা হোল বার। আর এই পাশে ছিল a b বার, তাদের উপর আসবে একটা হোল বার। আর উপরে যে হোল বারটা ছিল সেটা বসে যাবে। তাহলে আমি যখন নিচের বারটা ভেঙে ফেলছি, নিচের বারটা ভেঙে ফেলার কারণে মাঝখানে যোগ হয়ে গেছে কি বলতো? গুণ। আর প্রথম রাশি পাবে একটা হোল বার, দ্বিতীয় রাশি পাবে একটা হোল বার, আর উপরে যে হোল বারটা ছিল সেটা বসে যাবে। কেমন? এবার খেয়াল করো, দেখেন আমাদের এবার এই যে পুরো সমীকরণটা, এই পুরো সমীকরণটা আমরা এখন কোন গেটের মাধ্যমে আনছি? ন্যান্ড গেটের মাধ্যমে। কেমনে বুঝছি যে আমাদের ন্যান্ড গেটের মাঝখানে থাকবে হচ্ছে গুণের সম্পর্ক, আর মাথার উপর কি থাকবে বলতো? নট গেট। নট গেট কেমন অবস্থায় থাকবে? নট গেট থাকবে হচ্ছে হোল বার। হোল বার, যে হোল বার অবস্থায় থাকবে। হোল বার কি জিনিস? যে সবার মাথার উপর বার চিহ্ন থাকবে। তাহলে একটু খেয়াল করো তো স্যার, যে আমাদের a বার b মাঝখানে কি সম্পর্ক আছে? গুণের সম্পর্ক। তাহলে গুণের সম্পর্ক মানে হচ্ছে এন্ড গেট, তাদের মাথার উপর আছে একটা হোল বার, হোল বার মানে হচ্ছে নট গেট। তাহলে আমাদের গুণ এবং হচ্ছে নট দুইটা যখন একসাথে পেয়ে যাবা তখন সেটা হয়ে যাবে ন্যান্ড গেট। কেমন? সেম একইভাবে a b বার এরা মাঝখানে কি অবস্থায় আছে? এন্ড গেট, তাদের মাথার উপর কি আছে? একটা হোল বার, দ্যাট মিন্স হচ্ছে নট গেট। তাহলে আমরা এন্ড গেট এবং নট গেট যেখানে একসাথে পাবো তার নাম হয়ে যাবে ন্যান্ড গেট। ঠিক একইভাবে এই দুইজন মাঝখানে কি সম্পর্ক আছে? গুণের সম্পর্ক। তাহলে গুণের সম্পর্ক মানে হচ্ছে এন্ড গেট, তাদের মাথার উপর আছে একটা হোল বার, দ্যাট মিন্স হচ্ছে নট গেট। তাহলে আমরা এন্ড গেট এবং নট গেট যখন একসাথে পাবো তখন সেটা হয়ে যাবে ন্যান্ড গেট।
তুমি এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট এতটুকুই মনে রাখবা, যখনই তোমাকে ন্যান্ড গেটের মাধ্যমে কোনো কিছু বাস্তবায়ন করতে বলবে, ভিতরে থাকবে গুণের সম্পর্ক, মাথার উপর থাকবে হোল বার। যদি গুণের সম্পর্ক এবং হোল বার দুইটাকে একসাথে পাও, তখনই তুমি বলতে পারবা যে উদ্দীপকের রাশি বা সমীকরণ বা চলক ন্যান্ড গেটের ফরম্যাটে রয়েছে। কেমন? এবার এখান থেকে তোমাদেরকে লজিক গেট রেখে দেখাবো যে লজিক গেট গুলো কিভাবে অঙ্কন করে। তাহলে আমরা যখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব সেম একই নিয়মে করব, আবার যখন তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করবা সেম একই নিয়মে করবা। তাহলে এইটা গেছে হচ্ছে সামের সমীকরণ, এবার সেম একইভাবে ক্যারির সমীকরণ। তাহলে ক্যারিতে কি ছিল? ক্যারিতে ছিল তোমার এ বি। কেমন? তাহলে দেখো তো স্যার এ বি মাঝখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা ন্যান্ড গেট দ্বারা কোনো সম্পর্ক বাস্তবায়ন করতে গেলে ভিতরে থাকবে গুণের সম্পর্ক, তাহলে এই দুইজন গুণের সম্পর্ক আছে, কিন্তু মাথার উপরে কোনো হোল বার নাই। তাই তোমার নিয়ম অনুযায়ী তুমি হোল বার আনতে হবে দুইটা। এখন প্রশ্ন হচ্ছে কেন দুইটা আনবা? কারণ একটা আনলে তোমার মান পরিবর্তন হবে, কিন্তু যখন তুমি দুইটা আনবা মান একই রকম থাকবে। তাহলে আমরা দুইজনের মাঝখানে গুণের সম্পর্ক বাস্তবায়ন করে মাথার উপর কয়টা দিব? দুইটা হোল বার দিয়ে দিব। এবার লজিক গেট গুলো আঁকবো। লজিক গেট গুলো কিভাবে আঁকবেন? যে প্রথমে আমাদের এখানে ইনপুট থাকবে দুইটা। প্রথম ইনপুট হচ্ছে দুইটা, একটা নাম হচ্ছে এ আর একটা নাম হচ্ছে বি। তাহলে আমাদের এখানে ইনপুট হচ্ছে দুইটা, যে আমরা দুইটা ইনপুট ব্যবহার করব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এইখানে কিন্তু তোমার এ বার অথবা বি বার লেখা যাবে না। কেন লেখা যাবে না? যখন তুমি আলাদা আলাদা করে লজিক গেটের ইনপুট লাইন ব্যবহার করবা তখন সেটা হয়ে যাবে মৌলিক গেট, কিন্তু যৌগিক গেটের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যায় না। কেমন? তাহলে আমরা এখানে প্রথম হচ্ছে এ, তারপর হচ্ছে বি। এবার দেখো এ বারের জন্য কিভাবে আঁকবো? ইনপুট লাইন, মানে এ থেকে একটা ইনপুট যাবে, তারপর এই ইনপুটটাকে পুনরায় আবার এ থেকে যাবে, তাহলে এর সাথে এ কে গুণ করবা। তাহলে তোমরা সবাই জানো কম বেশি যে এর সাথে এ কে গুণ করলে কি হবে? এ। তাহলে আমি এখন কিছু সম্পর্ক বাস্তবায়ন করলাম, গুণের সম্পর্ক, যে তোমরা যারা জানো না তারা মনে রাখবা যে এর সাথে এ কে গুণ করলে এ হয়, তারপর বি এর সাথে বি কে গুণ করলে কি হয়? বি হয়। তাহলে আমরা এর সাথে এ কে গুণ করে এ পাবো, আর এ কে যদি নট গেট দ্বারা বিপরীত করো তখন তুমি কি পাবা? এ বার পাবা। তাহলে আমরা এ কে নট গেট দ্বারা বিপরীত করলে হচ্ছে এ বার, সেম একইভাবে বি কে নট গেট দ্বারা বিপরীত করলে তুমি কি পাবা বলো তো? বি বার। তাহলে আমরা প্রথমে এর সাথে এ কে গুণ করে এ হবে, আর নট গেট দ্বারা বিপরীত করলে আনসার কি হবে? এ বার। তো তোমরা জানো এই যে বৃত্তটা, এটা হচ্ছে নট গেটের একটা চিহ্ন। কেমন? তাহলে আমরা এ বারের জন্য এভাবে আঁকবো। তাহলে এ বার বি এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে সুন্দর করে গুণ করবা। তাহলে গুণ করলে আনসারটা কি আসবে? আনসার আসবে এ বার ইনটু হচ্ছে বি। এবার দেখো এ বার ইনটু বি, তাদের মাথার উপর একটা হোল বার আছে। হোল বার মানে হচ্ছে নট গেট। তাহলে নট গেটের জন্য এখানে একটা বৃত্ত আর এখানে একটা হোল বার বসে গেছে। তাহলে আমাদের প্রথম রাশি কমপ্লিট। এবার দ্বিতীয় রাশি হচ্ছে কি? এ বি বার। তাহলে এ বি বার কি হবে? প্রথমে একটা এ থেকে একটা ইনপুট যাবে, আর বি বারের জন্য সেম একই রকম, প্রথম ইনপুট যাবে বি থেকে, তারপর ইনপুট যাবে হচ্ছে বি থেকে, বি এর সাথে বি কে গুণ করো। তাহলে বি এর সাথে বি কে গুণ করলে আনসার হবে বি, বি কে নট গেট দ্বারা বিপরীত করলে আনসার কি হবে? বি বার। এবার এ বি বার নিজেদের মাঝখানে কিসের সম্পর্ক আছে? গুণের সম্পর্ক। তাহলে আমি যদি গুণ করে ফেলি তাহলে আনসার আসবে কি? এ ইনটু হচ্ছে বি বার, আর নট গেট দ্বারা বিপরীত করলে আনসার কি আসবে? এ ইনটু বি বার হোল বার। এবার এই দুইজন মাঝখানে আবার কি অবস্থায় আছে? মাঝখানে আছে গুণ অবস্থায়। তাহলে আমি যদি গুণ করে ফেলি, তাহলে গুণ করে ফেলে আমাদের আনসারটা কি আসবে? যে এ বার ইনটু বি হোল বার, মাঝখানে হচ্ছে গুণ, আবার এ বি বার হোল বার, শেষ। এবার দেখো তাদের মাথার উপর একটা কি আছে? হোল বার আছে। তাহলে তাদের মাথার উপর যখন হোল বার থাকবে তখন এখানে একটা বৃত্ত আর এখানে একটা হোল বার বসে যাবে। তাহলে আমরা যখন ন্যান্ড গেটের সাহায্যে কোন একটা লজিক গেটই বাস্তবায়ন করতে যাব, সেখানে জাস্ট দুইটা সম্পর্ক দেখাবেন, একটা হচ্ছে গুণের সম্পর্ক, একটা হচ্ছে নট গেটের সম্পর্ক। তাহলে এখানেও গুণ আছে, নট গেট আছে, গুণ আছে, নট গেট আছে। আর যখন পুরো লজিক গেটে শুধুমাত্র গুণ এবং নট গেটের মাধ্যমে তুমি কোন একটা লজিক সার্কিট বাস্তবায়ন করবা তখন সেটা হয়ে যাবে ন্যান্ড গেটের। ওকে, তাহলে এটা গেছে হচ্ছে কি আমাদের সামের সমীকরণ। ঠিক একইভাবে আমরা কি করতে পারি? ক্যারির সমীকরণটাও করতে পারি। তাহলে ক্যারির সমীকরণটা যদি করতে চাই তাহলে কিভাবে করবেন? যে ক্যারির সমীকরণ, যে প্রথমে একটা ইনপুট গেছে হচ্ছে এ থেকে, দ্বিতীয় একটা ইনপুট গেছে হচ্ছে বি থেকে। তাহলে আপনি কি করবেন? প্রথমে এ এর সাথে বি কে গুণ করবা। তাহলে এ এর সাথে যদি বি কে গুণ করো তাহলে আনসার আসবে কি বলতো? এ ইনটু কি বলতো? বি। এবার এখানে একটা নট গেট দ্বারা বিপরীত করলে এখানে আনসার কি আসবে? এ ইনটু বি হোল বার। এবার এই আউটপুটটাকে পুনরায় আবার তুমি ইনপুট আকারে ব্যবহার করবা।
তাহলে পুনরায় যদি ইনপুট আকারে ব্যবহার করো, আমরা জানি একই রকম ইনপুট যদি তুমি গুণ করো রেজাল্ট আসবে কি একই রকম। তাহলে আমাদের এই ইনপুটটা যদি হয় a ইনটু b বার, a ইনটু b হোল বার, এটারও যদি ইনটু হয় কি a ইনটু b হোল বার, তাহলে আমাদের এখানে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে কি a ইনটু b হোল বার। আর এখানে যদি নট গেট দ্বারা বিপরীত করো তখন এখানে কি চলে আসবে, ডাবল বার চলে আসবে। এখন যারা বুঝো না তাদেরকে বলছি, যেমন ধর আমাদের a ইনটু বি হোল বার যদি গুণ করি দুইটা একই রকমের মান, তাহলে দুইটা একই রকমের মান যখন তুমি গুণ করবা তখন তোমার রেজাল্টও আসবে সেম একই রকম। তাহলে আমাদের এ বি হোল বার ইনটু এ বি হোল বার, आंसर কি আসবে এ বি হোল বার। আর নট গেট দ্বারা বিপরীত করলে কি আসবে এ বি ডাবল হোল বার। তাহলে আমাদের যখন সামের সমীকরণ বলবে তখন আমরা এভাবে বের করব ন্যান্ড গেটের সাহায্যে, আর যখন আমাকে ক্যারির সমীকরণ বলবে তখন আমরা এভাবে বের করব। আর যখন তোমাকে স্যার নর গেট বলবে, নর গেটের ক্ষেত্রে কি হবে, জাস্ট যোগের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এখন চিহ্ন থাকবে শুধুমাত্র যোগ আর হচ্ছে কি বলতো নট গেট। আমাদের এই হাফ এরার থেকে টোটাল 7টা টপিক আসে, আর এই 7টা টপিক তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাকে যেভাবে প্রশ্ন করুক না কেন তুমি উত্তরগুলো দিতে পারবা। কেমন? সো আজকে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর তোমাদের বন্ধু বান্ধব এবং তোমাদের যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই মেনশন করে দিবা। আমরা ইনশাআল্লাহ আগামী 1 জুলাই থেকে এসএসসি 28 ব্যাচ শুরু করতে যাচ্ছি। তোমাদের যদি ছোট ভাই বা জুনিয়র কেউ থাকে অবশ্যই তাদেরকে আমাদের পরমাণু একাডেমিতে ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।